সমান তালে বিএনপি জামাতের কূটনৈতিক তৎপরতা, ক্ষমতার দ্বারপ্রান্তে বিএনপি জামাত উভয়ই শেষ পর্যন্ত কে হাসবে শেষ হাসি। কূটনৈতিক তৎপরতা দেখে অনেক কিছু ধারণা করা যায় যে আসলে কি হতে যাচ্ছে। আর বাংলাদেশের মতো দেশে পিপলস পারসেপশন এরকম যে অমুককে তো ক্ষমতা এনে দিয়েছিল আমেরিকা, অমুককে ভারত। যেমন হাসিনাই বলতো 2001 সালে আমেরিকাকে গ্যাস দিতে রাজি হয়নি, বঙ্গোপসাগরে এটা দিতে রাজি হয়নি, এ কারণে ক্ষমতা আসতে পারেনি, দিতে রাজি হলে আসতে পারতাম। মানে আমেরিকা বিএনপি জামাতকে ক্ষমতা এনে দিয়েছে, এটা হাসিনার কথা। আবার বিএনপি জামাত কিংবা আমরা বলি 2008 সালে ক্ষমতায় আওয়ামী লীগকে মহাজোটকে এনে দিয়েছে ভারত, একদম ভারত ভাগ বটারা করে দিয়েছে। 2014 সালের নির্বাচন আমরা ভারতের নির্বাচন, 2018 সালে ভাগ বটারা হয়েছে রয়ের মাধ্যমে সিঙ্গাপুর এবং থাইল্যান্ডে বসে। এমনিতেই বাংলাদেশের রাজনীতি পারসেপশন হচ্ছে নির্বাচন অমুক তমুক, ওগুলো কিছু না, বিদেশিরা ক্ষমতায় আনে বিভিন্ন গোষ্ঠীকে। কেউ তেল দেওয়ার কথা বলে, কেউ গ্যাস দেওয়ার কথা বলে, কেউ অমুক কোম্পানিকে কাজ দিয়ে ক্ষমতায় আসে, কেউ নাকি সেন্ট মার্টিন দিতে রাজি হয়ে, মানবিক করিডোর দিতে রাজি হয়ে, কেউ আবার চট্টগ্রাম পোর্ট বিদেশিদের দিতে রাজি হয়ে নাকি ক্ষমতায় বসতে পারে। এটা একটা পারসেপশন। বড় বড় পার্টি যেমন সাবেক প্রধানমন্ত্রী এই কথা বলতো। তো সেই জায়গায় কূটনৈতিক তৎপরতা দেখে কে ক্ষমতায় আসতে যাচ্ছে, কে ক্ষমতার দ্বারপ্রান্তে, এগুলো আরো সহজে বোঝা যায়। এটা কতটা গুরুত্বপূর্ণ আশা করি ওই শেখ হাসিনা বিএনপির ওই কথার মাধ্যমেই বোঝা যায় যে একে অপরকে বলে যে তোদেরকে ক্ষমতা এনেছে আমেরিকা, তোদেরকে এনেছে ভারত। এবং পারসেপশন এটা, এগুলো আমেরিকা ভারতের খেলা। 2008 সালের ডিসেম্বরের নির্বাচনে 111 সরকার আমেরিকা ভারতের মাধ্যমে মহাজোটকে ক্ষমতায় বসিয়ে দিয়েছে। এটাই হচ্ছে পারসেপশন। অর্থাৎ কূটনৈতিক তৎপরতা দেখে আমরা খুব সহজে রাজনীতি বা রাজনীতি গতি প্রকৃতি পরবর্তী গন্তব্য বুঝতে পারবো। দর্শক, এই জায়গাটায় ইদানিং খুব ঘন ঘন আমরা দেখতে পাচ্ছি যে জামাত ইসলামীর কার্যালয়ে বিদেশি কূটনৈতিক প্রতিনিধিরা আসছেন এবং আমিরে জামাত অন্য যে কোনো প্রোগ্রামের চাইতে এগুলোকে গুরুত্ব দিচ্ছেন। তিনি নিজে উপস্থিত থাকছেন। এখন আবার এটিএম আজহারুল ইসলাম তিনি নিজে উপস্থিত থাকছেন কূটনৈতিক মিটিংগুলোতে, কথা বলছেন। জামাতকে কূটনীতিকরা যথেষ্ট গুরুত্ব দিচ্ছে। আবার বিএনপিও সেম, বিএনপির চেয়ারপারসন কার্যালয়ে কূটনীতিকরা আসছেন, সেখানে মিটিং করছে। মিটিং শেষে আমির খসরু মাহমুদ চৌধুরী বক্তব্য দিচ্ছেন, নানান বিষয় জানাচ্ছেন। মির্জা ফখরুলের সাথে মিটিং হচ্ছে, শামা ওবায়দ থাকছেন। সমান তালে কূটনৈতিক তৎপরতা চালিয়ে যাচ্ছে। তবে জামাতেরটা বেশি, জামাত কিছুটা এগিয়ে, জামাতের প্রতি কূটনীতিকদের আকর্ষণ এখন বেশি। কারণ অন্য দলগুলোর কাছে কিন্তু এতটা যায় না। যেমন এনসিপি কিন্তু কূটনীতিকদের কাছে যে দেখা করে, আর জামাত এবং বিএনপির বাসায় যায় কূটনীতিকরা। তো এনসিপি ক্ষমতার কাছাকাছি, এটা কিন্তু কূটনীতিকরা এখনো মনে করে না। কিন্তু জামাত ক্ষমতার দ্বার প্রান্তে, বিএনপি ক্ষমতার দ্বার প্রান্তে, দুই দলে যে কোনো একটা দল ক্ষমতা যাবে এটা কূটনীতিকরা মনে করে, যার ফলে এই দুই দলের সাথে সম্পর্ক উন্নয়ন করে। জামাতের ক্ষেত্রে যেটা অতীতে ঘটেনি, অতীতে সব রেকর্ড অতিক্রম করে কূটনীতিকরা জামাতকে গুরুত্ব দিচ্ছে। এত গুরুত্ব জামাত কখনো কূটনীতিকদের কাছ থেকে পায়নি, এখন যেটা পাচ্ছে। প্রতিনিয়ত এগুলো প্রেস রিলিজ আমাদের কাছে আসছে যে অমুক দেশের রাষ্ট্রদূত আমিরে জামাতের সাথে সাক্ষাৎ, আমিরে জামাত নিজে থাকেন। দর্শক, খবর সর্বশেষ, জাপানের রাষ্ট্রদূতের সাথে আমিরে জামাতের বৈঠক অনুষ্ঠিত। এর আগে জার্মানি বিদেয়ী রাষ্ট্রদূত দেখা করে গেছেন, আবার যুক্তরাষ্ট্রের চার্জ দি অ্যাফেয়ার্স, নানান দেশের কূটনীতিকদের সাথে নিয়মিত বৈঠক থাকে। মধ্যপ্রাচ্যের দেশগুলোও বৈঠক করা শুরু করেছে। এগুলো হয় কখন? যখন কোনো দেশ মনে করে যে না, অমুক দল ক্ষমতা আসতে পারে, অতএব তাদের সাথে একটা সুসম্পর্ক ডেভেলপ করা দরকার, অথবা তাদের অফিসে যাও। তাদের এম্বাসিগুলোর এটা একটা অ্যাসাইনমেন্ট থাকে যে যে দল ক্ষমতা আসবে বা বিরোধী দল হবে, যে বিরোধী দল হবে সেও সম্ভাব্য ক্ষমতায় আসে। কারণ এবার যে বিরোধী দল হবে সামনের বছর সে ক্ষমতায়, অথবা তার সাথেও সম্পর্ক ডেভেলপ করে। এই জায়গাটা থেকে বিএনপি জামাত যথেষ্ট গুরুত্ব পাচ্ছে যে হয় বিএনপি ক্ষমতা, না হলে বিএনপি প্রধান বিরোধী দল, হয় জামাত ক্ষমতা, না হলে জামাত প্রধান বিরোধী দল, যদি মেকানিজম না হয়। এটা তো একদম স্বাভাবিক হিসাব। এই স্বাভাবিক হিসাব ধরে নিয়ে কূটনৈতিক তৎপরতা চালিয়ে যাচ্ছে। তো এই জায়গায় আমি যেটা অন্য একটা আলোচনায় বলেছি, আবারও একটু সংক্ষেপে বলতে চাই, জামাত ইসলামী এত উচ্চতায় পৌঁছে গিয়েছে, জামাত ইসলামীর কাছে প্রতিনিয়ত কূটনীতিকরা আসছে, এমনকি বিএনপির চাইতে অনেক ক্ষেত্রে বেশি গুরুত্ব পাচ্ছে, অথচ জামাতের সাথে মিটিং করার মতো সুন্দর সেট আপ নেই। এটা একদম অপেশাদার এবং নিম্নমানের।
যেমন জামাত ইসলামের অফিস এমন একটা জায়গায়, এমন একটা পরিস্থিতিতে, এমন একটা লোকেশনে যেখানে অফিসের নিচে গাড়ি পার্কিং করা যায় না এবং সরু রাস্তা থেকে ঢুকতে হয় একদম একটা নর্মাল এলাকায়, মগবাজার ওয়্যারলেস গেট, যেটা ওই বস্তির পাশে কিংবা রেল লাইনের পাশে। অথচ এদের কূটনীতিকরা মিটিং করবে গুলশান 2-এ, বাড়িধারায়, বনানীতে, এইসব জায়গায়, অথবা সর্বোচ্চ ধানমন্ডির অভিজাত যে এলাকা, ধানমন্ডি 9 বা 7 অথবা 15, এইসব জায়গা হতে পারে, 32, কিন্তু না, সেই মগবাজারের কোনায়। এটা এই অফিসের ইতিহাস অনেক পুরনো, কিন্তু এখন তো জামাত ক্ষমতার কাছাকাছি চলে আসছে। জামাত অস্থায়ী একটা অফিস অ্যাটলিস্ট গুলশানে ভাড়া নিক, যেখানে কূটনীতিকরা, সেটা হতে পারে আমিরে জামাতের কার্যালয়, যে আমিরে জামাতের কার্যালয় কূটনীতিকদের বৈঠক, ওখানে বৈঠক করার মতো কোনো পরিবেশ আছে? গাড়ি রাখার সুযোগ নেই, রাস্তার ওপার গাড়ি রেখে এপার আসতে হয়, এবং কি রিক্সা টিক্সা হাবি জাবি গাড়ি টাড়ি চলে, মানে সুন্দর মতো ক্রসিং এরও ব্যবস্থা নেই। ওই পরিস্থিতি কূটনীতিকরা হাঁটে কিভাবে? একদম নর্মাল ভাসমান চায়ের দোকান, ভ্যান ট্যান এগুলো ভরা থাকে, রিক্সা ভ্যান, যেগুলো অভিজাত এলাকায় ঢুকতেই পারে না। তা কূটনীতিকরা এগুলোর মধ্যে যে মিটিং করবে, এটা দৃষ্টিকটু। হ্যাঁ, জামাতের গুরুত্ব যে কত, এটার প্রমাণ এটা যে ওইসব নোংরা পরিবেশে যেও কূটনীতিকরা বৈঠক করে, জামাতের গুরুত্ব এই পর্যায়ে গিয়েছে। আর তোমার যদি গুরুত্ব না থাকে, তাহলে তোমার গুলশান 2 অফিস থাকলেও, আমার বাসার পাশে অফিস থাকলেও লাভ নেই। যাই হোক, আমার বাসার ঠিকানা কথায় কথায় বলে দিলাম। যাই হোক দর্শক, এটা হচ্ছে বাস্তবতা। তো এই জায়গাটায় আমি যেটা মনে করি যে জামাতের ভেবে দেখা দরকার যে গুলশান 2 যে ডিপ্লোম্যাটিক জোন বলা হয়, ওইসব জায়গায় আমিরে জামাতের কার্যালয় হিসাবে একটা অফিস ভাড়া নিতে পারে, যেখানে ডিপ্লোম্যাটিক মিটিংগুলো হবে, খুব সুন্দর গাড়ি পার্কিং ব্যবস্থা থাকবে, অভিজাত এলাকা। আরেকটা বিষয় হচ্ছে যে জামাত ইসলামীর এত গুরুত্ব, তাদের অফিসের ভিতরে যে কূটনীতিকদের সাথে মিটিং করার সেট আপ, এটা খুব দুর্বল, এটা আমি বলেছি আগে। যেমন লম্বা টেবিলে 15-20টা চেয়ার, দুই পাশে ধরলাম 15-30টা চেয়ার, সেখানে 3টা চেয়ারে বা এই পাশে জামাতের 5 জন বসে, ওই পাশে 3 জন বসে, মানে এটা কোনো সুন্দর পরিবেশ হলো? বিএনপির সেট আপটা দেখেন, ওইটা হচ্ছে কূটনীতিক মিটিং এর সেট, মানে এমন ভাবে যে দুই পাশে 2 দেশের পতাকা থাকতে পারে, এবং ওই ইউনুস তারেক যেভাবে বৈঠক হয়েছে দেখেছেন না, 2টা সোফা টাইপের চেয়ার দুই পাশে থাকবে, ছোট দূরত্বের মাধ্যমে 2 জন 2 চেয়ারে বসবে, আর অন্যান্য প্রতিনিধিরা সামনে সোফায় বা অন্যান্য জায়গায় বসবে। সব উন্নত হোটেল, উন্নত কনফারেন্স রুম গুলো বা প্রফেশনাল ওই রকম। তো জামাতে এই সেটআপটা এখনো কেন করছে না? এটা কি বুঝে না? কি একটা পরিবেশে, মানে প্রেস কনফারেন্স করার রুমে বসে তারা মিটিং করছে, ওটা কোনো সুন্দর পরিবেশ না। ডিপ্লোম্যাটিক মিটিং এর জন্য আলাদা রুম দরকার, যেটা বিএনপির আছে। তো দর্শক, বিএনপির চাইতে জামাতে কি, বিএনপি বিদেশিদের কাছে ধারণা দেয় নির্বাচনের জন্য, আর জামাত দ্বিপাক্ষিক স্বার্থ সংশ্লিষ্ট বিষয় নিয়ে কথা বলে। বাংলাদেশ জামাত ইসলামের কেন্দ্রীয় কার্যালয় জাপানের ঢাকাস্থ দূতাবাসে মান্যবর রাষ্ট্রদূত মিস্টার সাইদা শিন ইচি আমিরে জামাত ডাক্তার শফিক রহমানের সাথে সৌজন্য বৈঠক করেন। বৈঠক অত্যন্ত আন্তরিকতা ও হৃদ্যতাপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত বৈঠক উভয় দেশের স্বার্থ সংশ্লিষ্ট বিষয় বস্তুনিষ্ঠ আলোচনা হয়। দেখছেন বিষয়গুলো কি নিয়ে আলোচনা হয়? আর বিএনপি নির্বাচনের দাবি করে বিদেশিদের কাছে। এটি মাজহারুল ইসলাম ছিলেন। এছাড়া জার্মানি বিদেশী রাষ্ট্রদূতের সাথে আমিরে জামাতের বৈঠক অনুষ্ঠিত হয়েছে এর আগে, সেখানেও নানান বিষয়ে কথা হচ্ছে। এরকম নিয়মিত চলছে, জামাতে এগিয়ে যাচ্ছে।